নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র খবরের শিরোনাম নয়, বরং আগামী কয়েক দশক ধরে পৃথিবীর ইতিহাস এবং ক্ষমতার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করতে চলেছে। এটা হলো ভূরাজনীতির অর্থাৎ জিওপলিটিক্সের সেই দাবা খেলা যেখানে একটি চাল পুরো খেলার মুখ ঘুরিয়ে দিতে পারে। আপনারা হয়তো শুনেছেন যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি ভয়ঙ্কর হুঁশিয়ারি বা ওয়ার্নিং দিয়েছেন। কিন্তু এই হুঁশিয়ারি কাকে দেওয়া হয়েছে? পাকিস্তানকে নাকি আমেরিকাকে? উত্তরটা এত সহজ নয়। পুতিনের এই একটিমাত্র বয়ান বা স্টেটমেন্ট আসলে একটি ভূরাজনৈতিক ভূমিকম্পের সমান, যা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত ক্ষমতার অলিন্দে কম্পন ধরিয়ে দিয়েছে। পুতিন একটি রেড লাইন টেনে দিয়েছেন, আর সেই রেড লাইনের নাম হলো ভারত। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি ভারতকে কেউ স্পর্শ করার চেষ্টা করে তাহলে সেটা রাশিয়ার উপর আক্রমণ বলে গণ্য করা হবে। বন্ধুরা, এটা কোনো সাধারণ কূটনৈতিক বার্তা নয়, এটা জোট বা অ্যালায়েন্সের ঊর্ধ্বে উঠে এক রাষ্ট্রপতির ব্যক্তিগত গ্যারেন্টি। আজ আমরা এই বিষয়টির গভীরে প্রবেশ করব এবং ডিকোড করব যে এর আসল অর্থ কী, এর পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং এর ফলে ভারতের ভবিষ্যৎ কিভাবে বদলে যেতে চলেছে। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজ যে সত্যগুলো সামনে আসতে চলেছে তা আপনার চিন্তাভাবনাকে নাড়িয়ে দেবে। প্রথমে বোঝা দরকার পুতিন ঠিক কী বলেছেন এবং কেন বলেছেন। পুতিন বলেছেন ভারত ও চীনের মতো দেশগুলোকে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা রাশিয়ার থেকে তেল না কেনে। কিন্তু ভারত এমন একটি দেশ যে নিজের অপমান বা হিউমিলিয়েশন সহ্য করবে না। এটা মোদিজির সরকার, তারা কখনোই আত্মসম্মানের সঙ্গে আপোষ করে না। এই কথাগুলোর মধ্যে দুটো বড় পার্থক্য লুকিয়ে আছে। প্রথমত, তিনি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, তোমাদের দিন শেষ, তোমরা আর গোটা পৃথিবীকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারবে না। ভারত এক সার্বভৌম রাষ্ট্র এবং সে তার সিদ্ধান্ত নিজেই নেবে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো ভারতের জন্য। পুতিন যখন বলেন যে ভারতের উপর আক্রমণ রাশিয়ার উপর আক্রমণ বলে গণ্য হবে, তখন তিনি আসলে একটি পারমাণবিক শক্তিধর দেশের পক্ষ থেকে ভারতকে একটি নিরাপত্তা কবচ বা সিকিউরিটি শিল্ড প্রদান করছেন। এটা কোনো সাধারণ বন্ধুত্বের বার্তা নয়, এটা হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল কমিটমেন্ট। ভাবুন একবার, যে রাশিয়া একাই ন্যাটো এবং আমেরিকার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ লড়ছে, সেই রাশিয়া আজ পাবলিকলি ভারতের জন্য নিজের সর্বশক্তি দিয়ে দাঁড়ানোর ঘোষণা করছে। এর কারণ কি? কারণ পুতিন জানেন নতুন যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হতে চলেছে তার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারত। এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছে রাশিয়ার সস্তা তেলকে কেন্দ্র করে। ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেয়। তাদের পরিকল্পনা ছিল রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, কিন্তু তাদের এই পরিকল্পনায় জল ঢেলে দেয় ভারত। ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা শুরু করে, তাও আবার ম্যাসিভ ডিসকাউন্টে। আর এখানেই ভারতের মাস্টার স্ট্রোক। ভারত শুধু নিজের জন্য তেল কেনেনি, বরং সেই তেলকে নিজের রিফাইনারিতে পরিশোধন করে ইউরোপ এবং আমেরিকাতেই আবার বিক্রি করেছে। এর ফলে ভারত একদিকে যেমন সস্তায় তেল পেয়েছে, তেমনি তেল বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। এই বিষয়টি আমেরিকার হজম হচ্ছিল না। তারা ভারতকে বারবার চাপ দিতে থাকে, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাফ জানিয়ে দেয়, ইউরোপের সমস্যা পুরো পৃথিবীর সমস্যা নয়, অর্থাৎ আমরা আমাদের দেশের মানুষের স্বার্থ আগে দেখব। পুতিন ভারতের এই দৃঢ় অবস্থানকেই সমর্থন জানিয়েছেন। তিনি আমেরিকার দ্বিচারিতা বা হিপোক্রেসিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। পুতিন বলেছেন, আমেরিকা নিজে রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনছে, যা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায়। ইউরোপ রাশিয়ার গ্যাস কিনছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভারত নিজের উন্নতির জন্য তেল কিনলে তোমাদের অসুবিধা হচ্ছে কেন? এই প্রশ্নটি আজ গোটা বিশ্ব আমেরিকার কাছে করছে। আর এর উত্তর দিতে না পেরেই তারা ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। কিন্তু পুতিনের এই ঘোষণার পর তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
এবার আসি সেই প্রশ্নে যা আমি ভিডিওর শুরুতে করেছিলাম। পুতিনের এই হুমকিটা আসলে কাকে দেওয়া? শুধু আমেরিকাকে? না, এর আসল লক্ষ্য আরও গভীর এবং ভয়ঙ্কর। পুতিনের হুমকির আসল লক্ষ্য হলো মুসলিম ন্যাটো। আসলে পাকিস্তান বুঝতে পেরেছে যে তারা একা ভারতের সঙ্গে কোনোদিনও পেরে উঠবে না, তাই তারা একটি নতুন চাল চেলেছে। পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য কিছু ইসলামিক দেশকে নিয়ে একটি সামরিক জোট বা মিলিটারি অ্যালায়েন্স তৈরির চেষ্টা করছে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় তারা বাকি মুসলিম দেশগুলোকে একটি নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ এই জোটের কোনো দেশের উপর আক্রমণ হলে পাকিস্তান পারমাণবিক হামলা করার হুমকি দেবে। আর এই জোটের প্রধান এবং একমাত্র লক্ষ্য হলো ভারত। তারা ভেবেছিল এই ইসলামিক জোট তৈরি করে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করবে এবং কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে ভারতকে কোণঠাসা করবে। কিন্তু পুতিনের একটিমাত্র বাক্য, ভারতের উপর হামলা মানে রাশিয়ার উপর হামলা, এই মুসলিম ন্যাটোর পুরো পরিকল্পনাটাকেই অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। কারণ এই মুসলিম দেশগুলো জানে যে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ক্ষমতা তাদের নেই। পুতিন এক চালে পাকিস্তানের 1000 বছরের স্বপ্নকে ভেঙে দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছেন। পুতিন শুধু হুমকি দিয়েই থেমে থাকেননি, তিনি একটি নতুন বিশ্ব ব্যবস্থার নীল নকশা বা ব্লু প্রিন্টও বিশ্বের সামনে পেশ করেছেন। তিনি বলেছেন RIC অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চীনের কথা, কিন্তু আমি এটাকে বলবো BRC অর্থাৎ ভারত, রাশিয়া এবং চীন। একবার কল্পনা করুন, এই তিনটি দেশ যদি সত্যি একসঙ্গে কাজ করে তাহলে কি হতে পারে? রাশিয়া বিশ্বের সর্ববৃহৎ শক্তি বা এনার্জি সুপার পাওয়ার, যার কাছে তেল, গ্যাস এবং ইউরেনিয়ামের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যা, দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি এবং IT ও ম্যানুফ্যাকচারিংয়ের নতুন সুপার পাওয়ার। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ম্যানুফ্যাকচারিং হাব। এই তিনটি শক্তি যদি একত্রিত হয় তাহলে তারা আমেরিকার তৈরি করা G7, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মতো প্রতিষ্ঠানগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারবে। পুতিন বলেছেন, আমরা একটি নতুন গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার তৈরি করছি যা পশ্চিমা বিশ্বের একাধিপত্যকে শেষ করে দেবে। তিনি আরও বলেছেন যে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস আজ তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। মাত্র 5টি দেশ ভেটো পাওয়ার ব্যবহার করে 200টি দেশকে পণবন্দি করে রেখেছে। এই ব্যবস্থা বদলাতে হবে। আর যদি UNSC-তে স্থায়ী সদস্যপদের সবচেয়ে বড় দাবিদার কেউ থাকে তাহলে সেটা হলো ভারত। পুতিনের সবচেয়ে বড় আঘাতটা ছিল আমেরিকার অর্থনীতির মূলে অর্থাৎ ডলারের উপর। আজ গোটা বিশ্বের বাণিজ্য বা ট্রেড ডলারে হয়। এই ডলারের কারণেই আমেরিকা গোটা বিশ্বের উপর নিজের একাধিপত্য বজায় রেখেছে। যাকে ইচ্ছা তার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, যার ইচ্ছা তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই ব্যবস্থার নাম হলো ডলার হেজিমনি। পুতিন এই ডলারের সাম্রাজ্যকে ভাঙার জন্য এক নতুন পরিকল্পনা পেশ করেছেন, যার নাম ডি-ডলারাইজেশন। তিনি ঘোষণা করেছেন যে ভারত, রাশিয়া এবং চীন এবার থেকে নিজেদের মধ্যে বাণিজ্য বা ট্রেড নিজেদের মুদ্রা বা লোকাল কারেন্সিতে করবে। অর্থাৎ ভারত রাশিয়াকে টাকায় এবং রাশিয়া ভারতকে রুবেলে পেমেন্ট করবে। এমনকি প্রয়োজনে আমরা বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথায় ফিরে যাব। অর্থাৎ আমরা যতটা জিনিস কিনব ঠিক ততটা জিনিসই একে অপরকে বিক্রি করব। বন্ধুরা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। যদি বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো এই ডলার ব্যবহার করা বন্ধ করে দেয় তাহলে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা কমে যাবে। আর যেদিন ডলারের এই আধিপত্য শেষ হবে সেদিন আমেরিকার বিশ্বশক্তি হিসেবে টিকে থাকাই মুশকিল হয়ে পড়বে। পুতিন আসলে ভারতের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে একটি আর্থিক যুদ্ধ বা ফিনান্সিয়াল ওয়ার শুরু করে দিয়েছেন। আর এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো ভারত। বহু দশক ধরে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বা UNSC-তে স্থায়ী সদস্যপদের জন্য লড়াই করছে। বিশ্বের প্রায় সমস্ত দেশ ভারতকে সমর্থন করলেও চীন সবসময় বাধা দিয়ে এসেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পুতিন খোলাখুলিভাবে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সওয়াল করছেন। রাশিয়ার চাপে চীনও এখন আগের মতো বিরোধিতা করতে পারছে না। কিছুদিন আগেই চীনও ভারতের সদস্যপদের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো
জাপান এবং ইতালির মতো দেশগুলো ভারতের বিরোধিতা করছে, কারণ তারা ভয় পায় যে ভারত তাদের থেকে অর্থনীতিতে এগিয়ে গেলে তাদের গুরুত্ব কমে যাবে। এই ডিসেম্বরে পুতিন ভারত সফরে আসছেন। শোনা যাচ্ছে এই সফরে প্রতিরক্ষা, শক্তি এবং কূটনীতির পাশাপাশি ইউএনএসসিতে ভারতের সদস্যপদ নিয়ে একটি চূড়ান্ত বোঝাপড়া হতে পারে। যদি রাশিয়া সরাসরি ভারতের সমর্থনে একটি প্রস্তাব আনে, তাহলে চীনের পক্ষেও তার বিরোধিতা করা সম্ভব হবে না। অর্থাৎ যে স্বপ্ন কোটি কোটি ভারতবাসী বহু বছর ধরে দেখে আসছে, সেই স্বপ্ন হয়তো মোদিজির নেতৃত্বে সত্যি হতে চলেছে। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট: পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ হতে চলেছে এবং একটি মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক বিশ্বের জন্ম হচ্ছে। আর এই নতুন বিশ্বের কেন্দ্রে অবস্থান করছে আমাদের দেশ, আমাদের ভারত। পুতিনের এই ঘোষণা শুধু একটি দেশের সমর্থন নয়, এটি হলো ভারতের ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি। ভারত আজ তার স্বাধীন বিদেশ নীতির উপর দাঁড়িয়ে আছে। আমরা কোনো দেশের ক্যাম্পে নেই, আমরা শুধুমাত্র ভারতের ক্যাম্পে আছি। আমরা আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি এবং গোটা বিশ্ব সেই সিদ্ধান্তকে সম্মান করতে বাধ্য হচ্ছে। এই উত্থানের পথে অনেক বাধা আসবে। দেশের ভেতর এবং বাইরে থেকে অনেক রাবণ ভারতের এই অগ্রগতির যাত্রাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভারত এখন জেগে উঠেছে। এই নতুন ভারত আত্মবিশ্বাসী, আত্মনির্ভর এবং শক্তিশালী। পুতিনের এই একটি স্টেটমেন্ট শুধু জিওপলিটিক্যাল সমীকরণকেই বদলে দেয়নি, এটি 140 কোটি ভারতবাসীর মনে এক নতুন বিশ্বাস এবং গর্বের সঞ্চার করেছে। আগামী দিনে কি হবে তা সময়ই বলবে, কিন্তু একটা কথা নিশ্চিত, ভারতের এই বিজয় রথকে থামানোর ক্ষমতা এখন আর কারো নেই। আপনারা এই বিষয়ে কি ভাবেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই সত্যিটা জানতে পারে। অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।